পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের বিষয় অনুখাদ্য। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের রসায়ন বিভাগের প্রাক্তন উপকৃষি অধিকর্তা এবং বর্তমানে CADC-র আধিকারিক ডক্টর পার্থ মুখার্জি। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই বলি যে অনুখাদ্য শব্দটা আমরা চাষের ক্ষেত্রে আজকাল খুবই শুনি, তো সে বিষয়ে আসবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে খাদ্য কি, গাছের খাদ্যটা কি? আপনার প্রশ্ন অনুসারে বলি, গাছের যে সমস্ত মৌল প্রয়োজন, এই মৌলগুলোকে আমরা তার খাদ্য বলি। আমরা 17টি মৌল মূলত আমরা ধরি। যেমন বলি যেটা হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো প্রকৃতি থেকে গাছ সরাসরি পেয়ে যায়, বাতাস এবং মাটি থেকে। বাকি খাদ্যগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ,
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম। এই মূলত এই যে খাদ্যগুলো আমরা গাছকে বাইরে থেকে দিয়ে থাকি। অর্থাৎ কিনা প্রথম ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো আমরা বলেই দিলাম যে প্রকৃতি থেকে পেয়ে যাচ্ছে সরাসরি, কিন্তু গাছের যে পরবর্তী জিনিসগুলো লাগে সেই খাদ্যগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এটা অধিক পরিমাণে লাগে, বিভিন্ন মাত্রায় ডোজেজ লাগে। যেমন ধরুন নাইট্রোজেনের কোনো গাছের ধানের ক্ষেত্রে ডোজ হচ্ছে 100 থেকে 120 কেজি বা 60 থেকে 120 কেজি নাইট্রোজেন লাগে তার জীবনকাল বৃদ্ধি এবং তার উৎপাদনশীলতার উপর নির্ভর করে। যেমন পটাশের পরিমাণ লাগে হেক্টর প্রতি মাপ, যেটা বলছি 30-40-60 কেজি পার হেক্টর। ফসফেটেরও বেশি পরিমাণে লাগে, কিন্তু পাশাপাশি যদি আমি বলি যে সালফার তুলনামূলক কম পরিমাণে লাগে 25 কেজি 30 কেজি। এরপর যদি বলি অনুখাদ্যের ক্ষেত্রে জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ এবং বোরন এবং মলিবডেনাম এরা খুবই কম পরিমাণে লাগে। হয়তো দেখা যাবে 10 কেজি বোরাক্স হিসেবে দিয়ে থাকি, অর্থাৎ পরিমাণটা হেক্টর প্রতি পরিমাণটা অনেক কম লাগে। মানে মূল খাদ্য এবং অনুখাদ্যের মধ্যে এটাই পার্থক্য। কিন্তু প্রয়োজনীয়তার ক্ষেত্রে গাছের অনুখাদ্য সমান পরিমাণে গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বের দিক দিয়ে সমান পরিমাণে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে গাছে নাইট্রোজেন ঘটিত সার দিলেন, ফসফেট দিলেন, পটাশ ঘটিত সার, তিনটে মূলত বাজারে মূল খাদ্য হিসেবে বিক্রি হয়, মূল সার, মেজর নিউট্রিয়েন্ট বলি বা মূল খাদ্য। সেটা দিয়ে নিশ্চিন্ত থাকার জায়গা থাকবে না, কারণ যদি আপনি না জানেন যে আপনার অনুখাদ্যের পরিমাণটা কি বা কতটা লাগবে, এটা আপনার না জানা থাকলে আপনার প্রয়োজনীয় বা অভিষ্ট যে মানে ফলন আপনি পাবেন না। তো কিভাবে বুঝবেন একজন চাষি যে কতটা প্রয়োজন আছে কিনা অনুখাদ্যের? ঠিক, এটা চাষির এটা জানা অত্যন্ত প্রয়োজন। কেন? বিষয়টা হলো চাষির কাছে অনুখাদ্য এখন বিভিন্ন রকমভাবে এসে পৌঁছচ্ছে। এটা একটা বাণিজ্যিক বিষয়। চাষিরা অনেক ক্ষেত্রে কিছুটা ব্যাপারে দিগ্ভ্রম হয়ে যায় যে কখন দেবেন, কতটা, কিভাবে দেবেন বা কোনটা দেবেন। তো প্রথম যেটা কথা হচ্ছে যে মাটি যদি পরীক্ষা উনি না করেন তাহলে কিন্তু চাষি জানতে পারবেন না যে তার কোন খাদ্য কতটা আছে, মূল খাদ্য বা অনুখাদ্য সবটারই কতটা পরিমাণে আছে। আগে মাটি পরীক্ষা ওনাকে করতে হবে। এবার আসি অনুখাদ্যের যে পরিমাণটা আছে, এটাকে সাধারণ মাপে তারা বুঝতে পারবেন না। তারা যারা খুব এই নিয়ে চর্চা করেন, যে সমস্ত চাষিরা, তারা জানবেন। আমরা সাধারণত অনুখাদ্যকে পার্টস পার মিলিয়নে বলে থাকি, পিপিএম, মানে খুব কম পরিমাণে। অর্থাৎ মাটিতে এর পরিমাণ, যেমন আমি বলি যে জিঙ্কের পরিমাণ হচ্ছে 0.6 ppm। এই যদি পরিমাণে থাকে তাহলে সেটা সাফিসিয়েন্ট। তাহলে এটা একজন চাষির পক্ষে বোঝা সম্ভব না। তাকে কিন্তু হয় এটা বুঝে নিতে হবে, অথবা তার এইটা ইন্টারপ্রিট করা বা এর অর্থটা বোঝার মতো তাকে বুঝে নিতে হবে আধিকারিকদের কাছে গিয়ে, এবং সেই অনুসারে তাকে জিঙ্কের তাহলে প্রয়োগ করতে হবে। এইটা হচ্ছে কি ক্রিটিক্যাল লিমিট বলে থাকি। অর্থাৎ এটা একটা লিমিট যার তলায় যদি মাটিতে সেই সার থাকে, তখন তার একটা আমরা দেখি কি অভাবজনিত প্রকাশ দেখে থাকি গাছের ক্ষেত্রে। অর্থাৎ কিনা হয়তো বোরন যদি কম থাকে, বোরনের আমরা এটা বলি 0.3 ppm, তাহলে এর তলায় যদি চলে যায় মাটিতে বোরনের পরিমাণ, সেখানে দেখা যাবে হয়তো গাছের ফল ফুল ঠিকমতো হচ্ছে না। গাছ বড় হলো কিন্তু ফলটা তার ঠিকমতো পেলেন না, মানে চাষি তার অভিষ্ট জিনিসটা পেলেন না। অর্থাৎ তাকে এইটা আগে জানা দরকার যে মাটি পরীক্ষার ফলটা কী। এবং চাষিদের পক্ষে এই জিনিসটা তো সবসময় যে মাটি পরীক্ষা করতে পারছেন তাও না। তাহলে কি করা উচিত ওনাকে যেটা করণীয়, সেক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে ওনাকে দেখতে হবে যে উনি সারটা কীভাবে প্রয়োগ করবেন। তাহলে অনুখাদ্য কোনগুলো আমি আপনাকে একবার বলি। অনুখাদ্য এখানে আসছে মূলত জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন এবং মলিবডেনাম। এগুলো হচ্ছে অনুখাদ্য। জানলাম যে অনুখাদ্যের মানে কিভাবে বুঝবেন সেটা তো বুঝলাম, সেটা টেস্ট করে আপনি বুঝতে পারছেন। তিনি চাষের মাধ্যমে বুঝবেন, চাষি বুঝবেন অবশ্যই। তার ফলন, তার গাছের পাতার লক্ষণ দেখে উনি বুঝবেন। তার ফলন যখন কম হচ্ছে তখনও তিনি বুঝতে পারছেন যে তার ফুল ফল আসছে, গাছ হচ্ছে কিন্তু ফুল ফল হচ্ছে না। এগুলো সিমটম, বোরন, মলিবডেনামের অভাব এগুলো দেখা দেয়। এবার এই যে অনুখাদ্যটাকে ব্যবহার করবে, এর কোনো প্রণালী আছে?
অবশ্যই প্রণালী কীরকম। মূল খাদ্য আমরা মাটিতে দিয়ে থাকি, মূল খাদ্য চাষি মাটিতে প্রয়োগ করেন চাষের আগেই। অনুখাদ্যর ক্ষেত্রে সেই পদ্ধতিও আছে, যেমন জিঙ্ক আপনি মাটিতে আমরা প্রয়োগ করি। সাধারণত আমরা কি বলে থাকি, প্রতি হেক্টরে 25 কেজি জিঙ্ক সালফেট দিতে বলি। এটা মাথায় রাখতে হবে, 25 কেজি জিঙ্ক সালফেট, নট জিঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে আমি কখন দেবো, কতবার দেবো। আমরা বলবো কি, আপনি যদি আগে কখনো না দিয়ে থাকেন বিগত 2-3 বছরে, তাহলে আপনি ওটা মাটিতে প্রয়োগ করতে পারেন। ধরুন ধানের জমি বা ভুট্টা চাষ করবেন, আপনি করলেন, প্রয়োগ করলেন। এবার আপনি কিন্তু আগামী 2 বছর আপনি কিন্তু ওখানে আর কিছু প্রয়োগ করবেন না, কোনো জিঙ্ক ঘাটতি তো আপনি দেবেন না, কারণ আপনি সাফিসিয়েন্ট পরিমাণে জিঙ্ক প্রয়োগ করেছেন। আবার জিঙ্কে দুভাবে দেওয়া যায়, একটা মাটিতে দেওয়া যায় আর একটা গাছেতে স্প্রে করে দেওয়া যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, মাটিতে যখন চাষি দিচ্ছেন, হ্যাঁ, সেটা কি মাটি চাষ দিচ্ছেন তারপরে দিচ্ছেন, না কখন কিভাবে দিচ্ছেন? না, সেটা উনি চাষ প্রথম মূল চাষে দেবেন না, তারপরে দেবেন, মানে গাছ যখন তার রোপণের আগে উনি ওটাকে দেবেন। আচ্ছা, আর একটা বললেন যে স্প্রে করে দেবেন। হ্যাঁ, স্প্রে সেটা গাছ কত বড় হলে বা ফল এলে দেবে কিনা সেটা? হ্যাঁ, এইটা আসছে, আমরা এখন যেটা আমরা বলে থাকি, মাটিতে দেওয়ার তুলনায় গাছে স্প্রে করে দেওয়াটা অনেক বেশি তার কার্যকারিতা বাড়ে, কারণ বেশিরভাগটাই তখন সে গ্রহণ করতে পারে। এমনি সারটা লাগে কম পরিমাণে, সেটাকে যদি আমি মাটিতে দিই, সেটা সবটা শেকড়ের কাছে পৌঁছয় না, বা শেকড় সেটা টানতে পারে না সবটা, কারণ অনেক সময় প্লেসমেন্টের জন্য, যে মাটিতে দেওয়ার পদ্ধতির জন্য অনেক সময় মানে অনেকটা বাইরে থেকে যায়। কিন্তু আমি যদি গাছে স্প্রে করে দিই, সেক্ষেত্রে সে কিন্তু ধরে নিন অধিকাংশটাই সে শোষণ করে নেয়। যেমন জিঙ্কের একটা সার আছে, জিঙ্ক মানে চিলেটেড জিঙ্ক, মানে জিঙ্ক ইডিটিএ। এই সারটির সুবিধা হচ্ছে, এই সারটির মূল্য একটু বেশি জিঙ্ক সালফেটের তুলনায়, কিন্তু এর কার্যকারিতা, অর্থাৎ যতটা প্রয়োগ করছি তার পুরোটাই প্রায় গাছ শোষণ করে নিচ্ছে, অর্থাৎ গাছের এক্ষেত্রে গাছ উপকৃত হয় বেশি। এবং যদি মাটিতে না দিয়ে আমি যদি স্প্রে করি গাছে, সেক্ষেত্রে কিন্তু আমি ধরুন ভুট্টা চাষ করছি, আমি গাছে স্প্রে করতে পারবো, বা ধানেতে স্প্রে করতে পারবো। সেটা কি জল দিয়ে স্প্রে? হ্যাঁ, জল দিয়ে, অবশ্যই জল দিয়ে স্প্রে করব। ধরুন তার কোনো পরিমাণ আছে? হ্যাঁ, তার পরিমাণ আছে। ইডিটিএ জিঙ্ক যেটা 0.5 গ্রাম পার লিটার হিসেবে মিশিয়ে, এবার গাছের যতটা ডালপালার বয়স অনুসারে দেখে 150 থেকে 200 লিটার জলে টোটাল স্প্রেটা হয়। ঠিক আছে, সেটা কোনো সময়ের ব্যাপার আছে? হ্যাঁ, সেটা সময়ের ব্যাপারটা হচ্ছে, ধরুন ধান গাছের ক্ষেত্রে আপনি 20 থেকে 25 দিন বাদে একবার দিতে পারবেন, আবার 40-45 দিনের পর একবার দুটো স্প্রে করতে পারবেন। তো এই অনুখাদ্য প্রয়োগের ক্ষেত্রে আর অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে চাষিকে? অনুখাদ্যর প্রয়োগের ক্ষেত্রে অনেকটা যেটা করা যায়, সেটা বীজ উপাচারের মধ্যে দেওয়া যায় অনেক সময়। আচ্ছা, হ্যাঁ, তার বীজের গায়ে লেগে থাকলো, তাতে অনেক কম পরিমাণে সেটা করা যায়, ভালো ফল পাওয়া যাবে। ধরুন জিঙ্ক বা বোরন, বা এর ক্ষেত্রে বোরন আরও কম পরিমাণে লাগে। বোরনের ক্ষেত্রে আমরা দুটোভাবে করা যায়, একটা বোরাক্স হিসেবে আমি মাটিতে দিতে পারি, আর একটা বোরাক্সকে গুলে দিতে পারি স্প্রে করে, তাতে কার্যকারিতা বেশি হবে। আরেকটি পাওয়া যায় যেটা হচ্ছে 20% যেটা বোরনের 20% ডাইসোডিয়াম অক্টাবোরেট বলা হয়। এটি খুব কার্যকারী, জলে খুব দ্রবণীয়। এইটা যদি স্প্রে করা হয় তাতেও ভালো ফল পাওয়া যায়। তবে মানে পরীক্ষা করে দেখে মাটিতে আমরা মাটিতে দিতে বলি। ধরুন বোরাক্স দিচ্ছি, তাহলে আমি মাটি পরীক্ষার ফল দেখে দেবো। আমি যদি গাছে স্প্রে করি, সেক্ষেত্রে যদি মাটিতে আমার অনেক পরিমাণে থাকে, তখন আমার না করলেও কিন্তু চলবে। আচ্ছা, কিন্তু মাটিতে কম আছে, নেই, খুব কম, এবার আমি কি করতে চাই, আমি স্প্রে করব। তাহলে স্প্রে করলে এই বছর স্প্রে করলাম, আবার পরের যে ফসল লাগাচ্ছি তখন আমি স্প্রে করতে পারবো। ধরুন এটা সবজিতে আমি স্প্রে করলাম, পরবর্তী যদি কোনো ডাল শস্য নিই, আমি সেখানে ওটাকে আবার পুনরায় স্প্রে করতে পারবো, আমার অসুবিধা নেই। গাছে করছি, গাছে স্প্রে করলে আমরা প্রত্যেক বছর করতে পারছি, কিন্তু মাটিতে মেশালে আমরা 2 থেকে 3 বছর অন্তর অন্তর দেব। এটা একটা মূল জিনিস। আর একটা জিনিস এখানে আপনাকে বলি, যে এটা চাষিদের খেয়াল করা উচিত প্রয়োগের ক্ষেত্রে। যেমন ধরুন অনেক ক্ষেত্রে মিক্সচার অফ মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। আমরা পশ্চিমবাংলায় যেটা দেখেছি, অভাব জিঙ্ক এবং বোরন, এই দুটির অভাবটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, এই তিনটের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি অভাব কিন্তু থাকে না মাটিতে, এখানে এর অভাব নেই। ফলে এবার আমাকে ভাবতে, তাহলে এইগুলো সমেত যে সার, সেগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, দেব না।
আমার মূলত যেটার অভাব থাকে জিঙ্ক এবং বোরন, এটার সর্বাধিক অভাব পশ্চিমবাংলার মাটিতে। অন্যটা নেই এটা কখনো আমি বলতে পারবো না যে নেই, আছে, সে জায়গাগুলো পরীক্ষা করলে হয়তো দেখা যাবে। কিন্তু যত পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফলের ভিত্তিতে যেটা বলছি যে যেখানে জিঙ্ক এবং বোরন এই দুটোর উপর বেশি গুরুত্ব দেওয়ার দরকার এবং স্প্রে ফর্মে দেওয়া। আচ্ছা, আপনি 3টে ফর্ম বলেছেন। একটা বলেছেন যে মাটিতে মিশিয়ে দিতে পারি, একটা গাছে স্প্রে করতে পারি, আর একটা বলেছেন যে বীজ seeds বা দানার সঙ্গে। তো এই যে আপনি প্রাইমিং বলা হয় এটাকে, সিড প্রাইমিং। তো ধরুন আমি একটা বীজ রাখলাম, 1 বছর পরে সেটাকে আমি বীজতলাতে ছড়াবো, তো এটা কখন আমি বীজের সঙ্গে মেশাবো এবং কতদিন এর এই কার্যকারিতাটা বজায় থাকবে? এটা বীজটা যখন আপনি রোপণ করবার একদিন আগে বা 2 দিন আগে, 2 থেকে 1 দিন আগে আপনাকে বীজটাকে আপনার অনুখাদ্যের এই যে সলিউশনে চুবিয়ে ওটাকে আপনাকে রাখতে হবে, রেখে তারপর সেটাকে তুলে শুকিয়ে তারপর স্প্রে করতে হবে। যে ধরুন আপনি জিঙ্ক সালফেটের একটা সলিউশন, ঠিক আছে, তার মধ্যে আমি এটাকে চুবিয়ে রাখলাম, তার মধ্যে রেখে সেটাকে তারপর আমি তুলে শুকিয়ে নিয়ে তার মানে রোপণ করব। বেশ। তো এই অনুখাদ্য প্রয়োগের ক্ষেত্রে চাষিরা কি কি সাবধানতা অবলম্বন করবেন? সাবধানতা মূলত খেয়াল রাখতে হবে যে তিনি মাটিতে অনুখাদ্য দিয়েছেন কিনা বা তার মাটি পরীক্ষা করা আছে কিনা। সরকারি যে সমস্ত ল্যাবরেটরি আছে সেখানে যোগাযোগ করবেন তার জেলায় করে, বা আধিকারিক তার ওখানে যিনি আছেন, যে ব্লকে আছেন, আধিকারিকের সাথে যোগাযোগ করে তার মাটি পরীক্ষার ফলাফল যদি জানা থাকে, না জানা থাকলে ওনাকে আবার মাটি সংগ্রহের যে নিয়ম আছে সেই অনুসারে মাটি সংগ্রহ করে পরীক্ষা করে আধিকারিকের কাছে গিয়ে জানতে হবে যে তার অনুখাদ্যের সমস্যাটা আছে কিনা। যদি থাকে তার যা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আপনি যেটা বললেন যে অনুখাদ্য খুব অল্প পরিমাণে লাগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাগে আর কি। তো এই যে অনুখাদ্য, এটা চাষি কোথা থেকে কিভাবে সংগ্রহ করবে এবং এটা কি খুবই কি মানে দামি? অনুখাদ্য তুলনামূলকভাবে একটু মূল্যবান, কিন্তু ব্যবহার করাটা প্রয়োজনীয় খুবই। অর্থাৎ যেটা রোগ হলে মানুষ যেমন ওষুধ আমাকে খেতেই হবে, ঠিক অনুখাদ্য আমার প্রয়োজন হলে আমাকে প্রয়োগ করতে হবে। তার জন্য মাটি যদি পরীক্ষা না, আপনাকে পরীক্ষা করতে হবে। আপনি নিজে ওটা ভাবতে পারবেন না যে আমি কারোর কথা শুনে আমি যদি স্প্রে করি বা প্রয়োগ করি তাহলে বলবো যে অর্থ ব্যয় হবে। শুধু তাই নয়, প্রত্যেক বছর যদি আমি অনুখাদ্য মাটিতে দিতে থাকি তাহলে মাটিতে পরিমাণ বেড়ে গেলে অনুখাদ্যকে আমরা তুলনা করে থাকি না, মানে ভাবুন যদি নুনের কথা, তাহলে নুন কম হলে আপনার খেতে পারবেন না, নুন বেশি হলে খেতে পারবেন না। কিন্তু মাটিতে পর্যাপ্ত পরিমাণ, আবার নুন যদি বেশি হয় খেতে পারলেন না, খাবারটা ঠিক আছে, কিন্তু মাটির ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে, গাছের ক্ষেত্রে টক্সিক এফেক্ট হবে। আচ্ছা, সেই কারণে যেন পরীক্ষাটা করা থাকলে আপনার সব দিক দিয়ে ঠিক হবে। সবসময় খেয়াল রাখবেন মাটিতে প্রয়োগের থেকে মাটির প্রয়োগের খরচ হয়তো একটু তুলনামূলক কম হবে, কিন্তু প্রতি বছর বা একাধিকবার যদি প্রয়োগ হয় সেটা ঠিক না। সেটা 2 বছর অন্তর মাটিতে প্রয়োগ, এবং যদি আপনি স্প্রে করেন তাহলে সেই জায়গাটা আপনার শঙ্কাটা থাকছে না, যে টক্সিক হয়ে যাওয়ার শঙ্কাটা থাকছে না। যদি দোআঁশ মাটি হয় বা যদি এঁটেল মাটি জাতীয় হয়, উনি যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে সেটা থাকবে, সেটা আপনার 2 বছর থাকবে। এবার 2 বছর বাদে উনি ফলন দেখে হয়তো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের একটা প্রথম শস্যে উনি স্প্রে করলেন, ঠিক আছে, বা সেকেন্ড ইয়ারে উনি আবার মাটি পরীক্ষা করে যদি দেখেন না জিঙ্কের পরিমাণ কমে গেছে বা বোরন কম আসছে, তখন উনি আবার সেটাকে মাটিতে প্রয়োগ করতে পারেন। এই অনুখাদ্য আমরা কিভাবে তৈরি করি বা কিভাবে পাই যদি একটু বলেন? অনুখাদ্য তো আমরা এমনি কোনো তৈরি করি না, এটা বাজারজাত জিনিস। এটা হচ্ছে খনিজ, কিন্তু তার রাসায়নিক মানে বিক্রিয়ার মাধ্যমে এটাকে তৈরি করা হয় ফ্যাক্টরিতে তৈরি করা হয়। ফ্যাক্টরি সবই ফ্যাক্টরিতে হয়। নাইট্রোজেন জাতীয় হয়, ফসফেট তো হয়, পটাশ হয়। পটাশ অবশ্য সেইভাবে হয় না, পটাশটা মানে আমদানিকৃত, ওটাকেও পিউরিফাই করেই আনা হয়। কিন্তু যেটা রিয়াকশন করে যেগুলো তৈরি হয়, যেমন ইউরিয়া প্ল্যান্ট আছে বা আপনার কমপ্লেক্স সারের প্ল্যান্ট আছে, তেমনি পটাশকেও পিউরিফাই করে আনা হয়। এছাড়া অনুখাদ্যর ক্ষেত্রেও আমরা যেটা করে থাকি সেটাকে রাসায়নিক পদ্ধতিতে তৈরি করেন যে সমস্ত ফ্যাক্টরি, জিঙ্ক সালফেট বলুন বা বোরাক্সটা আমরা অনেক ক্ষেত্রে এখানে ভারতবর্ষে সব জায়গায় হয় না, খুব কম জায়গাতেই হয় বোরাক্স। তাহলে এছাড়া ধরুন আয়রন সালফেটকে আমরা ব্যবহার করি, আয়রন ঘটিত যেটা আর কি অনুখাদ্য। ম্যাঙ্গানিজ সালফেটকেও আমরা ব্যবহার করি।
এই দুটো। আর বোরাক্স আকারে আমরা ব্যবহার করি বোরনকে পাই বোরাক্সের থেকে, বা ডাইসোডিয়াম অক্টাবোরেট, এটাও কারখানাজাত বস্তু। আর জিঙ্ক সালফেটও ওইভাবেই তৈরি হতে, জিঙ্কের সঙ্গে ধরুন সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করে। চাষি এগুলো বিভিন্ন প্যাকে পান, 250 গ্রাম বা 500 বা 1 কেজি, 5 কেজি বা বস্তা হিসেবে পেয়ে থাকেন। তবে এগুলো দেখে শুনে ব্যবহার করাটা সবসময় তাকে চোখ খোলা রেখে চলতে হবে, যে জিনিসটা করছেন ঠিক জিনিসটা ঠিক জায়গায় পেলেন কিনা, এটা নিয়ে ভাবতে হবে ওনাকে। এবং কতটা জমিতে কতটা কি দেবেন আর হ্যাঁ, পরিমাণটা ওকে দেখে করতে হবে। ওটা প্রথম কথা হচ্ছে যে ডোজগুলো হয়তো সবাই জানিয়ে দেবেন, ওনার প্রয়োজন আছে কিনা সেটা না জেনে দেওয়াটা ওনার পক্ষে ক্ষতিকারক হবে। বেশ, তো আমরা তো অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি। অনুখাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ছোট্ট করে গুরুত্ব যদি আরো একবার বলেন। গুরুত্ব হচ্ছে মূল খাদ্য যেমন ফসলের তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে, মানে ইল্ড বা যেটা আমরা হচ্ছে ফলনটা পেতে দরকার, মানে ফলন পেতে, সেই ফলনটা অনুখাদ্যর অভাবের মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে না। অনুখাদ্য থাকার দরকার জমিতে, সেটা তবেই সেটা সম্ভব হবে। অর্থাৎ আমি যেটা বলছি ক্রিটিক্যাল লিমিট বা ডেফিসিয়েন্সি লেভেল, তার উপরে থাকতে হবে। তার উপরে থাকলে অসুবিধা নেই, কিন্তু তলায় থাকলে আপনি যদি সঠিক পরিমাণে যদি মূল খাদ্য সার দেন, যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশ, কিন্তু আপনার ফলন আপনি পুরো পাবেন না। যে কোনো ভুট্টা বলুন সবই, অর্থাৎ গ্রেন ফরমেশন যদি না হয়, সেক্ষেত্রে আপনার বোরন, মলিবডেনাম, জিঙ্ক সকলেরই ভূমিকা আছে, আয়রনেরও ভূমিকা আছে। তো এই ভূমিকাগুলো থাকার দরুন, বা কপার, সকলেরই ভূমিকা আছে। সতর্ক থাকতে হবে যেগুলো যেন অভাব না হয়। মাটি পরীক্ষা করার দরকার সে প্রয়োজনে, এবং সেই অনুসারে মাত্রা অনুসারে দেওয়া উচিত, প্রয়োগ করতে হবে। হ্যাঁ, প্রয়োগ করা উচিত। মূল খাদ্যের যেমন প্রয়োজনীয়তা আছে, অনুখাদ্যেরও তেমনই একই রকমের প্রয়োজনীয়তা আছে, অল্প পরিমাণে হলেও সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সে বিষয়ে জানলাম কিভাবে আমরা অনুখাদ্য প্রয়োগ করব। আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আজকে বিষয় ছিল অনুখাদ্য। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রসায়ন বিভাগের প্রাক্তন উপকৃষি অধিকর্তা ডক্টর পার্থ মুখার্জি এবং বর্তমানে সিএডিসির আধিকারিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর।
উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি